পিরোজপুর নামে এক বড় বিশাল বন ছিল। সেই বনেরই নিশান কোণে বড় একটা আম গাছ ছিল। সেই বনের নিশান কোণ রাস্তা দিয়ে সচরাচর কোনো পাখি যাতায়াত করতো না। শুধুমাত্র প্রয়োজন পড়লেই ওই আম গাছের তলা দিয়ে যেত। এই আম গাছটি সবসময় ফাঁকা আর নির্জন থাকায় তাই সে আম গাছে একটি ডাইনি বসবাস করত। একদিন আহা, কতদিন থেকে ভালো মন্দ কিছু খাই না। কতদিন থেকে আমার মনটা শুধু পাখির মাংস খাই খাই করছে। কোথায় এখন আমি পাখির মাংস পাবো? পাখির মাংস না পেলে যে আমার মন আর পেট কোনোটাই ভরবে না। কেউ আসছে না, কেন আসছে না? এই পথ দিয়ে কেন কেউ আসছে না? এই বলে ডাইনি আম গাছের ডালে বসে পথের দিকে তাকাতে থাকে। এমন সময় ডাইনি মিঠু তোতা নামে এক পাখিকে আসতে দেখে। আর মিঠুকে দেখে ডাইনি অনেক খুশি হয়ে যায় আর বলতে থাকে, পেয়েছি পেয়েছি, বলতে না বলতে আমার শিকার আমার দিকে হেঁটে হেঁটে আসছে। আয় আয়, তাড়াতাড়ি আয়, তোর ঘাটটা মোটকে তাড়াতাড়ি খাই আমি। দেখতে কেমন নাদুস নাদুস, গায়ের রংটা কেমন টকটকে সবুজ। ওই পাখির মাংস খেতে নিশ্চয় খুব মজা হবে। এই কথা বলে ডাইনি গাছের আড়াল থেকে মিঠুর জন্য অপেক্ষা করে। আজ ওই রথের মেলা থেকে ফিরতে আমার বড্ড দেরি হয়ে গেছে। এত তাড়াতাড়ি বাড়িতে যাওয়ার জন্য এই রাস্তা দিয়ে আসতে হলো। শুনেছি এই রাস্তা দিয়ে কেউ বেশি যাতায়াতে করে না। সত্যিই তো তাই দেখছি, কোথাও কারো কোনো সাড়া শব্দ নেই। ভয়ে তো আমার শরীরটা একেবারে ছমছম করছে। মিঠু যখন এসব বলছিল আর আম গাছের নিচ দিয়ে যাচ্ছিল, তখনই হঠাৎ করে আম গাছে থাকা ডাইনি মিঠু তোতার সামনে আসে। হঠাৎই ডাইনিকে দেখে মিঠু তোতা তো ভীষণ ভয় পেয়ে যায়। ওরে বাবা রে, তো দেখছি একটা ডাইনি। এখন আমি কোথায় পালাই? কেউ কি আশেপাশে আছো? বাঁচাও আমাকে, বাঁচাও, আমি যে ডাইনির খপ্পরে পড়েছি। বাঁচাও আমাকে। চিৎকার করে কোনো লাভ নেই, তোকে কেউ বাঁচাতে আসবে না রে। এখন আমি তোর মাংস খাবো, অনেক মজা করে তোর মাংস আমি চিবিয়ে চাবিয়ে খাবো। কথা বলে ডাইনি মিঠু তোতার উপর ঝাঁপিয়ে পড়ে আর মিঠু তোতাকে হত্যা করে। আর ডাইনি মিঠু তোতার মাংস খেতে থাকে। কত আশা করে এই পাখির মাংস খাবো বলে আমি ওকে হত্যা করলাম, কিন্তু কি এই পাখির মাংস তো তিতা। আমি তো খেতেই পারছি না এই পাখির মাংস, কিন্তু আমি একে এখন কি করি কি করি কি করি? পেয়েছি বুদ্ধি, আমি একে আম গাছে ঝুলিয়ে রাখি। এই পাখির লোভ দেখিয়ে আমি বনের আরো অন্য পাখি শিকার করব। এই কথা বলে ডাইনি মিঠু তোতার মাংসগুলো আম গাছে ঝুলিয়ে রাখে। এরপর থেকে ডাইনির অত্যাচার আরো বেড়ে যায়। ওই মাংসের লোভ দেখিয়ে পাখিদের ডেকে আনতো। যে পাখির মাংস খেতে ভালো লাগতো সেই পাখির মাংস ডাইনি খেত। যে পাখির মাংস খেতে ভালো লাগতো না সেই পাখির মাংসগুলো আম গাছে ঝুলিয়ে রাখতো।
এইভাবেই ওই আম গাছের পাখির মাংসের কথা সবখানে ছড়িয়ে পড়ে। দিকে বনের মধ্যে খরা মৌসুম পড়ে যায়। পাখিরা খরার মধ্যে অনেক অভাবে পড়ে যায়। এ দেখে আম গাছের ডাইনি বলে, এই তো সুযোগ, সবাইকে লোভ দেখিয়ে আমার কাছে ডেকে আনা। এই খরার মধ্যে সবাই খাবারের অভাবে পড়েছে। আমি যদি মাংসওয়ালা আম গাছের কথা বলি, বনের পাখিরা এখানে না এসে পারবেই না। এই কথা বলে ডাইনি এক সাধারণ কাকলি নামে এক পাখির রূপ ধারণ করে। আর ডাইনি রূপে কাকলি বনের মধ্যে ঢুকে পড়ে আর চিৎকার করে বলতে থাকে, শোনো শোনো শোনো, বনের সব পাখিরা আমার কথা শোনো। তোমরা তো অনেক খাবারের অভাবে পড়েছো, তাই না? এই খরার সময় বনের ওই দক্ষিণে আম গাছে খাবার আছে গো। তোমরা সবাই সেই মাংস এনে খাবারের চাহিদা পূরণ করতে পারো। আমি তোমাদের উপকারের জন্যই এই কথা বলতে এসেছিলাম। এসব বলে ডাইনি রূপী কাকলি সেখান থেকে চলে যায় আর আম গাছে গিয়ে অপেক্ষা করতে থাকে এ তার ফাঁদে পা দিবে। মা, ও মা, যাও না গো, ওই আম গাছ থেকে আমার জন্য মাংস নিয়ে আসো। কতদিন হয় আমরা মাংস খাই না, দেখেছো ওই পাখি কত ভালো, সবার উপকারের জন্য মাংসের খোঁজ দিয়ে গেল। যাবে মা, যাবে, নিয়ে আসবে একটু মাংস। কতদিন থেকে মাংস খাই না, খুব মাংস খেতে ইচ্ছে করছে, যাও না মা। তুই যখন এত করে বলছিস মা, আমি তাহলে ওই আম গাছ থেকে তোর জন্য মাংস নিয়ে এসে দেব। তুই একটু বস, আমি এক্ষুনি যাব আর আসবো। এসব বলে টুনি তার মেয়েকে বসিয়ে রেখে সে আম গাছের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আর যেই না আম গাছ থেকে মাংস পাততে থাকে, তখনই গাছ থেকে ডাইনি নেমে আসে আর ডাইনি বলতে থাকে, মাংস নিতে এসেছিস বুঝি? হাই, তোকে মাংস দিচ্ছি। কত মাংস নিবি বল? কিন্তু আমার এখান থেকে মাংস নিতে হলে যে তোর শরীর থেকে মাংস দিতে হবে। সেই মাংস আমি আম গাছে ঝুলিয়ে রাখবো। আহ, তোর শরীর থেকে কি মিষ্টি মাংসের গন্ধ বের হচ্ছে। আয় আয়, তোর শরীরে একটা কামড় বসিয়ে দে। এ কি তাহলে মায়াবী পাখির মাংসের গাছ? ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, আমাকে মেরো না। বাড়িতে আমার মেয়ে আমার জন্য অপেক্ষা করে বসে আছে। আমাকে খেও না। কে কোথায় আছো? আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। কিন্তু ডাইনি টুনির কোনো কথাই শোনে না। টুনির উপর সে ঝাঁপিয়ে পড়ে আর তাকে হত্যা করে। এরপর তার মাংস খেয়ে অর্ধেক মাংস আম গাছে ঝুলিয়ে রাখে। এদিকে ডাইনি সব কাণ্ড এক কবুতর খেয়ে ফেলে। আসলে সে কবুতরও আম গাছের মাংস নেওয়ার জন্য এসেছিল। ওরে বাবা রে, এটা তাহলে কোনো সাধারণ আম গাছের মাংস নয়, ডাইনির হত্যা করা পাখিদের মাংসের আম গাছ। আমি এক্ষুনি এখান থেকে পালিয়ে যাই, নইলে ডাইনি আমাকে দেখে ফেলবে আর আমাকে হত্যা করে আমার মাংস আম গাছে ঝুলিয়ে দিবে। আমি এখন পালিয়ে গিয়ে এক তান্ত্রিককে ডেকে আনি। এই কথা বলে কবুতর চুপি চুপি সেখান থেকে পালিয়ে যায় আর এক বড় তান্ত্রিকের কাছে যায়।
তান্ত্রিক বাবা, বনের পাখিদের আপনি বাঁচান বাবা। এই বনে যে ডাইনির পাতা ফাঁদে পাখিরা পা দিয়েছে, কেউ বাঁচবে না, এই বনের কোনো পাখি বাঁচবে না। আপনি বনের সবাইকে রক্ষা করুন তান্ত্রিক বাবা। কে তুই? কি বলছিস এসব? হ্যাঁ, আর কোন ডাইনি পাখিদের ক্ষতি করতে চাইছে বল আমাকে। আমাকে খুলে বল সব। আমি থাকতে এই বনের পাখিদের কোনো সমস্যা হবে না। তান্ত্রিকের কথা শুনে কবুতর তান্ত্রিককে সব কথা খুলে বলে। সব শুনে তান্ত্রিক ভীষণ রেগে যায় আর কবুতরকে নিয়ে সে আম গাছের নিচে যায়। আর তান্ত্রিক আম গাছের কাছে গিয়ে ডাইনিকে ডাকতে থাকে। কোথায় ডাইনি? বেরিয়ে আয় বলছি, এক্ষুনি আমার সামনে বেরিয়ে আয়। এই পাজি শয়তান ডাইনি, সাহস থাকলে এক্ষুনি আয়। ওই ডাইনি, তাড়াতাড়ি আয়। তান্ত্রিকের কথা শুনে ডাইনি তান্ত্রিকের সামনে আসে। তোর দেখি শখ হয়েছে মারার, নিজে ইচ্ছায় এখানে চলে এসেছিস। আয়, আজ আমি তোদের হত্যা করে মাংসই আম গাছে ঝুলিয়ে রাখবো। তোর সাহস তো কম নয়, তুই আমার মতো একটা তান্ত্রিককে হত্যা করতে চাস? অনেক অন্যায় করেছিস তুই, কিন্তু কার নয়। তুই আর তোর ওই পাখির মাংসের গাছের কি হাল করি দেখ এবার তুই। এই কথা বলে তান্ত্রিক তার চোখ দিয়ে আগুন বের করে এই মাংসওয়ালা আম গাছ আর ডাইনির উপরে নিক্ষেপ করে। আর সাথে সাথে ডাইনি আর ওই আম গাছ পুড়ে মারা যায়। আর এভাবেই ডাইনি তার পাপের শাস্তি পেয়ে যায়। বনবাসীরাও সেই ডাইনির হাত থেকে মুক্তি পেয়ে যায়। পাহাড় আর সমুদ্রের কোল ঘেঁষে বয়ে গেছে রূপসাপুর জঙ্গল। সেই জঙ্গলের রাজা হলেন রাজু টোনা আর রানী মিনু টুনটুনি। রাজু তার পুরো রাজ্যকে সুষ্ঠুভাবে পরিচালনা করছেন বলে রূপসাপুর জঙ্গলের সব প্রজারাই অনেক সুখেই দিন কাটাচ্ছে। এরপরে একদিন রাজা আর রানীর কোল জুড়ে এলো এক ফুটফুটে কন্যা সন্তান, আর পুরো রাজ্যেই খুশির বন্যা বয়ে যায়। মহারানী, দেখেছো আমাদের কন্যা সন্তান জন্ম হয় পুরো রাজ্যবাসী কেমন উল্লাসে মেতে উঠেছে। তা তো বটেই, একমাত্র রাজকন্যা বলে কথা। আমরা দুজন মারা যাওয়ার পরে তো আমাদের কন্যাই হবে এই রাজ্যের মহারানী, বলো? হ্যাঁ মহারানী, তুমি একদম ঠিক কথাই বলেছ। আমি ভাবছি আমাদের এই কন্যা সন্তান জন্মের কারণেই পুরো রাজ্যবাসীকে একবেলা ভোজনের আয়োজন করে খাওয়াবো। তা তুমি কি বলো রানী? মহারাজ, আপনার যা ভালো মনে হয় আপনি তাই করুন, আমি যে তাতেই সন্তুষ্ট। এরপর রাজা পুরো রাজ্যের প্রজাদের নিমন্ত্রণ করে। প্রজারাও রাজার নিমন্ত্রণ পেয়ে রাজপ্রাসাদে এসে হাজির হয়। মহারানী মিনু টুনটুনি নিজ হাতে প্রজাদের খাবার পরিবেশন করে দেয়। এমন সময় হঠাৎই পুরো আকাশ ঘন কালো মেঘে ছেয়ে যায়। চারিদিকে এক থমথমে ভাব বিরাজ করে। সবাই ভয় নিয়ে আকাশের দিকে তাকিয়ে থাকে। মহারাজ, এ কোন অলক্ষণে কাণ্ড? এমন শুভ দিনে এমন একটা অশুভ ইঙ্গিতের কারণ কি মহারাজ? মহারানী, আমিও তো এই ইঙ্গিতের কিছুই বুঝতে পারছি না। তাহলে কি আমাদের সন্তান আমাদের জন্য অশুভ কোনো বার্তা বয়ে আনছে? না মহারাজ, আপনি এমন কথা মুখেও আনবেন না। এটা হয়তো মেঘরানী অভিমান করে করছে। আপনি দেখবেন একটু পর সব অন্ধকার সরে যাবে, আর অন্ধকারের আড়াল থেকে সূর্য বেরিয়ে এসে পুরো ভবন আলোয় আলোকিত হয়ে যাবে। আপনি এসব বলবেন না। তোমার কথাই যেন সত্যি হয় মহারানী। কোনো অশুভ শক্তি যেন আমার রাজ্যকে গ্রাস করতে না পারে। মেঘরানী যেন মহারাজের কথা শুনতে পায়। নিমিষেই সব কালো মেঘ সরে গিয়ে সূর্যের আলো ঝলমল করতে থাকে। তা দেখে রাজার প্রজারা ভীষণ খুশি হয়ে যায় আর সবাই মহারাজের জয়ধ্বনি দিতে থাকে। এরপর সবাই ভোজন শেষ করে আর রাজপ্রাসাদ ত্যাগ করে নিজেদের বাড়ি চলে যায়। এদিকে রাজা আর রানী ভীষণ খুশি হয়। এভাবে দেখতে দেখতে অনেক দিন পেরিয়ে যায়। টুনিকন্যাও এখন বড় হয়েছে। একদিন রাজা আনমনে বেলকুনিতে এসে দাঁড়িয়ে থাকে। এমন ভাবে দাঁড়িয়ে থাকতে দেখে মহারানী বলে ওঠে,
মহারাজ, এত খুশির মাঝেও আপনি এমন মনমরা হয়ে গেলেন কেন? আর মনমরা হয়েই বা এখানে দাঁড়িয়ে আছেন কেন? আমিও তো খুশি থাকতে চাই রানী, কিন্তু এক অজানার সংখ্যা এসে আমাকে কেন জানি আচ্ছন্ন করছে গো। এটা যে আমি কিছুতেই কিছু বুঝতে পারছি না। এমন সময় সেখানে টুনিকন্যা এসে হাজির হয়। তুমি এত মন খারাপ কেন করছো বাবা, বলো তো? আমার সব ভয় যে তোকে নিয়ে রে মা। মহারাজ, আপনি সব ভয় কাটিয়ে উঠুন আর আনন্দে মেতে উঠুন মহারাজ। কারণ আমাদের কন্যা যে অনেক বড় হয়ে গিয়েছে। কাল যে আমাদের কন্যার জন্মদিন, এটা কি আপনি ভুলে গেছেন? ও হ্যাঁ, তাই তো। আমি তো একেবারেই ভুলেই গিয়েছিলাম। তবে মা টুনি, তুই একদম মন খারাপ করিস না মা। এবার তোর জন্মদিনে আমি সব পাখিদের নিমন্ত্রণ করব, যাতে সবাই এসে তোকে মন খুলে আশীর্বাদ করে যেতে পারে রে মা। আচ্ছা, ঠিক আছে বাবা। এরপর মহারাজ রাজ্যের সকল প্রজাদের নিমন্ত্রণ করতে বেরিয়ে পড়ে। আর প্রথমে রাজা সমুদ্রের কাছে চলে যায় আর বলতে থাকে, জলপরি, জলপরি, ও জলপরি, বলুন রাজা মশাই, আমাকে ডাকছিলেন কেন? কাল যে আমার একমাত্র টুনিকন্যার জন্মদিন, তোমাকে আমি নিমন্ত্রণ করলাম। তুমি এসে আমার মেয়েকে একটু প্রাণ খুলে আশীর্বাদ করে যেও, কেমন? আচ্ছা ঠিক আছে, আমি অবশ্যই আপনার মেয়ের জন্মদিনে যাব। এরপর রাজা সেখান থেকে ফুলের কাছে যায় আর ফুলপরীকেও একইভাবে নিমন্ত্রণ করে। আর ফুলপরীরাও নিমন্ত্রণ গ্রহণ করে নেয়। এরপর রাজা ফলপরীর কাছে যায় আর নিমন্ত্রণ করতে থাকে। ওইদিকে রাজ্যের এক কোণে বাস করত এক ডাইনি পরী। সে ছিল ভীষণ রাগী পরী। বেলা তো আজ অনেক হলো, কিন্তু এখনো তো কোনো শিকার খুঁজে পেলাম না। যাই, আমি একটু খাবার খুঁজে নিয়ে আসি। এরপর ডাইনি পরী খাবারের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এদিকে রাজা সব পাখিদের নিমন্ত্রণ করে সবশেষে ডাইনি পরীর আস্তানায় আসে। আর ডাইনি পরীকে না দেখতে পেয়ে রাজা মনে মনে ভাবে, আরে, ডাইনি পরি তো নেই দেখছি। এখানে আমাকে বেশিক্ষণ অপেক্ষা করা যাবে না। আমি বরং এক কাজ করি, ডাইনি পরীকে একটা চিঠি লিখে রেখে যাই, তাহলেই হয়ে যাবে। এরপর রাজা একটা পাতার উপর চিঠি লেখে আর ডাইনি পরীর আস্তানায় রেখে সেখান থেকে চলে যায়। এদিকে চিঠি লেখা সেই পাতাটা বাতাসে উড়ে চলে যায়। আর তখনই সেখানে ডাইনি পরী চলে আসে। আর আশেপাশে সেখানে কিছু না দেখতে পেয়ে ডাইনি পরী বিশ্রামে চলে যায়। দেখতে দেখতে সে পুরো দিনটা কেটে যায়। এরপর চলে আসে টুনিকন্যার জন্মদিন। সব পরীরাই ডাইনি পরীর সামন দিয়ে প্রাসাদের দিকে চলে যেতে থাকে। ডাইনি পরী সব পরীদের একসাথে দেখে বলে, সব পরীরা এভাবে আমাকে রেখে কোথায় যাচ্ছে, দেখি তো গিয়ে। এরপর ডাইনি পরী সব পরীদের পিছু পিছু যায় আর গিয়ে দেখে টুনিকন্যার জন্মদিন পালন করা হচ্ছে। এ দেখে ডাইনি পরী ভীষণ রেগে যায়। তোদের এত বড় সাহস, তোরা আমাকে নিমন্ত্রণ না করে সব পাখিদের নিয়ে জন্মদিন পালন করছিস। আমি টুনিকন্যাকে অভিশাপ দিচ্ছি, এই মুহূর্ত থেকেই টুনিকন্যা ঘুমিয়ে পড়বে আর সারা জীবনের জন্য ঘুমন্ত টুনিকন্যা হয়ে যাবে। ডাইনি পরি, এ তুমি কি করলে? তুমি তোমার অভিশাপ ফিরিয়ে নাও ডাইনি পরি। ডাইনি পরী আর কোনো কথা না শুনে সেখান থেকে চলে যায়। তারপর রাজা আর রানী তাদের টুনিকন্যাকে নিয়ে হাউমাউ করে কেঁদে ওঠে। পরীরা, তোমরা আমাদের সাহায্য করো। পরীরা, আমার মেয়েকে তোমরা সুস্থ করে দাও। রানীমা, আমাদের কারোরই এই অভিশাপ তুলে নেওয়ার মতো ক্ষমতা নেই রানীমা। তবে আমি আশীর্বাদ করি, যদি কোনো দিন কোনো রাজকুমার এসে পাহাড়ের উপরে থাকা 2 কলা গাছের কলা এনে ঘুমন্ত টুনিকন্যাকে ছোঁয়াতে পারে, তবে সেদিন ঘুমন্ত টুনিকন্যার ঘুম ভাঙবে। কোথায় পাবো সেই রাজকুমারকে? ধৈর্য ধরুন মহারাজ, কোনো না কোনো দিন রাজকুমার অবশ্যই আসবে। এরপর সব পরীরা সেখান থেকে অদৃশ্য হয়ে যায় আর রাজা রানী তাদের ঘুমন্ত টুনিকন্যাকে দেখে কাঁদতে থাকে। এভাবেই দেখতে দেখতে অনেকগুলো বছর কেটে যায়। এরপর হঠাৎই একদিন অচিনপুরের রাজকুমার টোনা দেশ ভ্রমণ করতে করতেই রূপসাপুর জঙ্গলে চলে আসে। সারাদিন সে পুরো জঙ্গলটা ঘুরে বেড়ায় আর ঘুমন্ত টুনিকন্যার গল্প শোনে। এরপর রাজকুমার ঘুমন্ত টুনিকন্যাকে দেখার জন্য রাজপ্রাসাদে যায়।
মহারাজ প্রণাম নেবেন। আমি অচিনপুরের রাজকুমার টোনা। আমি ভ্রমণের জন্য এখানে এসেছি, কিন্তু লোক মুখে আমি আপনার কন্যার কথা শুনতে পেলাম। আমি কি একবার তাকে দেখতে পারি? ওই তো আমার ঘুমন্ত কন্যা টুনি। এই বলে টোনা টুনির কাছে যায়। তার ঘুমন্ত মায়াবী চেহারা দেখে সে তার মায়ায় পড়ে যায়। মহারাজ, আমাকে বলুন কি করলে ঘুমন্ত রাজকুমারীর ঘুম ভাঙবে? এরপর রাজা রাজকুমারকে সব কথা খুলে বলে। সব শুনে টোনা বলে, আমি আনবো সেই পাহাড়ের 2 কলা গাছের কলা, আর ঘুম ভাঙাবো ওই ঘুমন্ত টুনি কন্যার। এরপর রাজকুমার টোনা উড়ে উড়ে পাহাড়ের দিকে চলে যায়, আর সেখানেই 2 কলা গাছ দেখতে পায়, আর সেখানে ঝুলে থাকতে দেখে 2টি কলার ছড়ি। তারপর টোনা সেখান থেকে 2টো কলা নিয়ে প্রাসাদে চলে আসে, আর ঘুমন্ত টুনি কন্যার শরীরে ছোঁয়ায়, আর সাথে সাথেই ঘুমন্ত টুনি কন্যার ঘুম ভেঙে যায়। বাবা, মা। মারে, তোর ঘুম ভেঙেছে রে মা। বাবা রাজকুমার টোনা, তোমাকে অনেক ধন্যবাদ। তোমার জন্য আজ আমার মেয়ের ঘুম ভাঙলো, নয়তো সারা জীবন আমার মেয়ে টুনি কন্যা ঘুমন্ত অবস্থায় থাকতো। আমার কন্যার ঘুম ভাঙানোর জন্য পুরস্কার হিসেবে আমি তোমাকে আমার কন্যার সাথে বিয়ে দিতে চাই। তুমি কি রাজি আছো? আপনারা চাইলে আমি অবশ্যই রাজি মহারাজ। এরপর রাজা টুনি আর টোনার বিয়ে দিয়ে দেয়, আর রূপসাগর জঙ্গলের রাজা তার রানী বানিয়ে, আর রাজা রাজু আর মিনু অবসরে যায়। এরপর থেকে সবাই ওরা অনেক সুখে দিন কাটাতে থাকে। মির্জানগর গ্রামের পাশ দিয়ে বয়ে চলেছে একটি বড় নদী। নদীটির ওপারে ছিল বড় একটি জঙ্গল। ওই জঙ্গলে একটি টুনি পাখি ওর মেয়ে টুনটুনকে নিয়ে বাস করত। টুনির একটি আঙ্গুর বাগান ছিল, সেখানে অনেক আঙ্গুর ফল ধরতো। টুনি সেই আঙ্গুরগুলো বাজারে বিক্রি করে তার সংসার চালাতো। মা টুনটুন শোন, আমি বাজারে আঙ্গুর বিক্রি করতে যাচ্ছি, তুই কিন্তু বাড়িতেই থাকবি, কেমন? আর শোন, আঙ্গুর বাগানের দিকে নজর রাখবি। আচ্ছা ঠিক আছে মা, আমি তো কোথাও যাব না, আমি তো রোজ বাড়িতেই থাকি। হ্যাঁ শোন, আর কেউ যদি আঙ্গুর নিতে আসে তাহলে এমনি এমনি আঙ্গুর দিবি না, আগে টাকা নিবি, তারপর আঙ্গুর দিবি, কেমন? আমি আবার কাকে আঙ্গুর দিব মা? আমি তো কাউকেই আঙ্গুর দিই না। আচ্ছা মা, তুমি এখন যাও তো বাজারে। এরপর টুনি আঙ্গুর বিক্রি করার জন্য বাজারে চলে যায়। আসলে টুনটুন অনেক বোকা আর অনেক সহজ সরল ছিল, তাই সবাই টুনটুনকে বোকা বানিয়ে আঙ্গুর নিয়ে চলে যেত। টুনি বাজারে চলে যাওয়ার পর টুনটুনের বান্ধবী কুহু একটি ঝুড়ি নিয়ে তাদের বাড়িতে আসে। টুনটুন, এই টুনটুন, বাড়িতে আছিস? আরে কুহু, তুই হঠাৎ আমাদের বাড়িতে যে, কোনো দরকার? তাহলে আমাকে বল। মাসি কই রে টুনটুন? মাসিকে তো দেখছি না, মাসি বাড়িতে নেই। না রে, মা তো বাজারে গেছে আঙুর বিক্রি করতে, তোর কিছু লাগলে তুই আমাকে বল। আসলে টুনটুন, কাল আমার দিদিকে পাত্রপক্ষ দেখতে আসবে, কিন্তু ওদের তো ফল দিতে হবে, তাই না? ওদেরকে যে ফল খেতে দিতে হবে সেই ফলটাও তো আমাদের কাছে নেই, আর বাজার থেকে যে ফল কিনবো সেই সামর্থ্যও নেই। তাই তুই যদি আমাকে আঙ্গুর দিস আমার অনেক উপকার হবে রে। তুই আমাকে একটু আঙ্গুর দে না। ও, এই ব্যাপার? আচ্ছা, তুই কোনো চিন্তা করিস না, তুই আমার সাথে আঙ্গুর বাগানে চল, আমি তোকে আঙ্গুর দিচ্ছি। এরপর টুনটুন কুহুকে আঙ্গুর বাগানে নিয়ে যায়, আর এতগুলো আঙ্গুর দেখে কুহু বলে, সে কি রে টুনটুন, তোদের আঙ্গুর বাগানে এতগুলো আঙ্গুর? আমি তো এত আঙ্গুর কখনো দেখিনি। তাই নাকি কুহু? আচ্ছা, তবে তুই এখান থেকে আঙ্গুর নিয়ে যা। এরপর কুহু আঙ্গুর বাগান থেকে অনেকগুলো আঙ্গুর তুলে বাড়িতে নিয়ে যায়। আর কিছুক্ষণ পর টুনি বাজার থেকে বাড়িতে চলে আসে। পরের দিন সকালে টুনি আর টুনটুন যখন বাগানে যায়
তখন টুনি আঙুর ফল কম দেখে বলে, হ্যাঁ রে টুনটুন, বাগানে আঙুর এত কম দেখাচ্ছে কেন? কালকেই তো আমি কতগুলো আঙুর দেখে গেলাম। আসলে মা, কাল না কুহু এসেছিল, ও অনেক বিপদে পড়েছিল মা, তাই আমি ওকে আঙুর দিয়ে সাহায্য করেছি। ওই পাশে তো দাঁড়ানো উচিত ছিল আমার। হ্যাঁ রে, তোকে এত দয়া কে দেখাতে বলেছে রে? ওদের তো টাকা পয়সার অভাব নেই, ও তোকে বোকা বানিয়ে আঙুর নিয়ে গেল, আর তুই বুঝতেও পারলি না। বলি কি, আর কতদিন তুই এভাবে বোকা হয়ে থাকবি? হ্যাঁ, আমার হয়েছে যত জ্বালা, আমি তোকে নিয়ে আর পারি না বাপু। মা, তুমি আমাকে সবসময় বোকা কেন বলো বলো তো? আমি কি করেছি? মা, ও সত্যি অনেক অসহায় হয়ে বলছিল। আমি কি করে বুঝবো যে ও মিথ্যে কথা বলছে? ধুর বাবা, আমার আর ভালো লাগে না। হয়েছে হয়েছে, তোকে আমি এত করে বলে যাই, তবুও তুই বুঝিস না। এ কথা বলে টুনি টুনটুনকে বাড়িতে নিয়ে যায়। আর এভাবেই তাদের মামের দিন ভালোভাবেই কাটছিল। টুনি আঙুর বিক্রি করে বেশ সুখেই দিন কাটাচ্ছিল। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। একদিন টুনিদের বনে ভীষণ ঝড় ওঠে, আর সেই ঝড়ে টুনির সব আঙুর গাছগুলো ভেঙে পড়ে। পরের দিন ঝড় থামলে টুনি আর টুনটুন যখন ওদের বাগানে যায়, গিয়ে তারা এই অবস্থা দেখে ভীষণ কষ্ট পায়। তখন টুনি বলে, মারে, এখন আমাদের কি হবে বলতো? আমাদের যে সর্বনাশ হয়ে গেল। আমাদের একমাত্র সম্বল ছিল এই আঙুর বাগান, এই ঝড়ে এটাও আর থাকলো না। আমি এখন কি করে সংসার চালাবো রে মা? তুমি কষ্ট পেও না মা, সব ঠিক হয়ে যাবে। বাগানের এই অবস্থা দেখে টুনি অনেক ভেঙে পড়ে, আর সেখানেই অসুস্থ হয়ে যায়। আর এরপর থেকে টুনি বিছানায় পড়ে থাকতো। টুনির এই অবস্থা দেখে ছোট্ট টুনটুন অনেক অসহায় হয়ে পড়ে আর কাঁদতে থাকে। মা, তুমিও অসুস্থ হয়ে গেলে, এখন আমি কি করব মা? আমি যে অসহায় হয়ে গেলাম, আমি এখন কি করে আমাদের খাবার জোগাবো? একদিকে মায়ের এই অবস্থা, আর অন্যদিকে আমাদের আঙুর বাগানে ভেঙে পড়েছে। আমি বরং একটা কাজ করি, আমি কুহুর কাছে যাই। কুহুকে তো আমি অনেক সাহায্য করেছিলাম, তাই ওর কাছে গেলে ও নিশ্চয়ই আমাকে ফিরিয়ে দেবে না, কুহু আমাকে সাহায্য করবে। এরপর টুনটুন কুহুর বাড়িতে যায় আর কুহুকে ডাকতে থাকে। টুনটুনের ডাক শুনে কুহু বাইরে বেরিয়ে আসে। কি রে টুনটুন, তুই আমাকে এভাবে ডাকছিস কেন? সকাল সকাল তোর চিৎকার শুনে আমার মেজাজটাই খারাপ হয়ে গেল। কুহু, আমাকে তুই একটু সাহায্য কর কুহু। আমার মা যে অনেক অসুস্থ হয়ে গেছে, আর এদিকে আমাদের আঙুর বাগান ঝড়ে ভেঙে পড়ে গেছে। তুই আমাকে কিছু খাবার ধার দিবি? মা না অনেক ক্ষুধা পেয়েছে। কি বলি তুই? তোকে আমি সাহায্য করব? তুই এটা ভাবলি কি করে? যা এখান থেকে, যা বলছি। আমি তোকে সাহায্য করতে পারবো না। কুহু, তুই এরকম করছিস কেন আমার সাথে? এর আগে তো আমি তোকে সাহায্য করেছিলাম, তুই সব ভুলে গেলি। কি তুই আমাকে খোটা দিচ্ছিস? আমি তোকে একদম সাহায্য করব না, তুই এখান থেকে চলে যা বলছি। যে একটু আঙ্গুর দিয়েছিল তার আবার সাহায্য? যা, আমি তোকে কোনো সাহায্য করতে পারবো না। টুনটুন কুহুর এমন আচরণ দেখে অনেক কষ্ট পায়, আর কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে আসে আর নদীর ধারে বসে অনেক কাঁদে। এমন সময় সেই দিক দিয়ে একটি পেঁচা যাচ্ছিল। পেঁচাটি জাদু জানতো। টুনটুনের এমন অবস্থা দেখে পেঁচাটি অনেক কষ্ট পায় আর সেখানে চলে আসে। এই যে মেয়ে, তুমি নদীর ধারে বসে এভাবে কাঁদছো কেন? কি হয়েছে তোমার? এরপর টুনটুন সমস্ত ঘটনা পেঁচাকে খুলে বলে, আর সব শুনে পেঁচা বলে,
আমি তোমাদের সব সমস্যার সমাধান করে দেব। তুমি আমাকে তোমাদের আঙ্গুর বাগানে নিয়ে যাও। এরপর টুনটুন প্যাঁচাকে সেই আঙ্গুর বাগানে নিয়ে যায়। এরপর প্যাঁচা তার জাদু শক্তি দিয়ে আঙ্গুর বাগানের আঙ্গুর গাছগুলো আবারও আগের মতো করে দেয়। আর সেই আঙ্গুর বাগানে সমস্ত আঙ্গুরগুলো ছিল গোলাপি আঙ্গুর। আর তখন টুনটুন বলে, ও মা, গোলাপি আঙুর! আমি তো গোলাপি আঙুর কখনো দেখিনি। হ্যাঁ টুনটুন, এগুলো হলো গোলাপি আঙ্গুর। এই আঙ্গুরগুলো অনেক সুস্বাদু হবে, তাই সবাই তোমার কাছ থেকে এই গোলাপি আঙ্গুর কিনে নেবে। আর শোনো, এই আঙ্গুর কখনো শেষ হবে না। তবে থাকো, আমি এবার চলি। এই বলে প্যাঁচা সেখান থেকে চলে যায়। আর কিছুদিনের মধ্যে টুনিও সুস্থ হয়ে যায়। এরপর থেকে ওরা মামে মিলে অনেক সুখে শান্তিতে বসবাস করতে শুরু করে। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।